আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপচারিতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। বহুল আলোচিত পিটার ডি হাসের উত্তরসূরি হিসেবে বাংলাদেশে নতুন রাষ্ট্রদূত হিসেবে ট্রাম্পের মনোনয়ন পেয়েছেন ব্রেন্ট ক্রিস্টেনসেন। দেশটির সিনেট অনুমোদন দিলে ঢাকার পথে উড়াল দেবেন তিনি। এর ঠিক ১.৫ সপ্তাহ আগে ভারতের নতুন রাষ্ট্রদূত সার্জিও গোরকে মনোনয়ন দেন ট্রাম্প। কথা ছিল সার্জিও গোর ভারতের পাশাপাশি বাংলাদেশ এবং পাকিস্তানের কূটনীতির দেখভাল করবেন। তবে সেই হিসেব বদলে গেছে ১.৫ সপ্তাহের মধ্যে। ভারতের পাশাপাশি বাংলাদেশের জন্য মনোনয়ন দেওয়া হয়েছে আলাদা রাষ্ট্রদূত। এই দুজনের মনোনয়ন সিনেট অনুমোদন করলে শুধু পাকিস্তানের জন্য থাকবে চার্জ দ্য অ্যাফেয়ার্স। হঠাৎ করে ট্রাম্পের মতের এমন ঝটকা পরিবর্তন দুটি প্রশ্নকে সামনে নিয়ে এসেছে। এক, কেন ট্রাম্প আকস্মিক এমন সিদ্ধান্ত বদলালেন, বিশেষ করে দক্ষিণ এশিয়ার ভূ রাজনীতিতে আকস্মিক বদল এবং চীন রাশিয়ার সঙ্গে ভারতের সম্পর্কের সাথে কি এর কোনো সম্পর্ক আছে? দুই, ভারতে যেখানে নিজের খুব কাছের বন্ধুকে রাষ্ট্রদূত করলেন, সেখানে বাংলাদেশে এমন একজনকে পাঠাচ্ছেন প্রতিরক্ষা এক্সপার্ট। তার অভিজ্ঞতার ঝুলি বলছে রাজনৈতিক গন্ডগোল আর মারামারির দেশগুলোতে কাজ করতে ক্রিস্টেনসেন নিজেকে পাকা করেছেন। তেমন একজন পাকা খেলোয়াড় যার আবার আগে বাংলাদেশে কাজ করার অভিজ্ঞতা আছে। তাকে বাংলাদেশে পাঠানোর পেছনে কি ট্রাম্প প্রশাসনের বিশেষ কোনো উদ্দেশ্য আছে? বিস্তারিত জানতে চলুন যাওয়া যাক বিশ্লেষণে। বাংলাদেশের কূটনৈতিক পাড়ায় বহুল আলোচিত চরিত্র ছিল পিটার ডি হাস। তিনি ছিলেন ঢাকায় সর্বশেষ মার্কিন রাষ্ট্রদূত। ঢাকায় যুক্তরাষ্ট্রের ১৭তম রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করেন পিটার হাস। ২০২২ সালের মার্চ থেকে ২০২৪ সালের ২৩শে জুলাই পর্যন্ত তিনি ঢাকার মার্কিন দূতাবাসে ছিলেন। ডক্টর ইউনূসের অত্যন্ত ঘনিষ্ঠ পিটার হাস বাংলাদেশ ছাড়ার পরপরই ৫ই আগস্ট আওয়ামী লীগ সরকারের পতন হয়। হাস চলে যাওয়ার পর প্রায় ৬ মাস যুক্তরাষ্ট্র দূতাবাসের দায়িত্ব সামলান ডেপুটি চিফ অফ মিশন মেগান বোল্টিন। এরপর ১১ই জানুয়ারি থেকে চার্জ দ্য অ্যাফেয়ার্স হিসেবে আসেন ট্রেসিয়ান জ্যাকবসন। বাইডেন আমলের শেষ সময়ে নিয়োগ পাওয়া ট্রেসি ডক্টর ইউনূসের ঘনিষ্ঠ হিসেবেই ছিলেন। অনেকে ধরেই নিয়েছিলেন বেশ দীর্ঘ সময় ঢাকায় থাকবেন ট্রেসিয়ান জ্যাকবসন। ঠিক একইভাবে ভারত এবং পাকিস্তানেও শূন্য রয়েছে আমেরিকান রাষ্ট্রদূতের পদ। সেখানেও দায়িত্ব সামলাচ্ছেন দুজন চার্জ দ্য অ্যাফেয়ার্স। তবে দিল্লি ওয়াশিংটন বাণিজ্য যুদ্ধ এবং রাশিয়া চীনের সঙ্গে ভারতের ঘনিষ্ঠতায় হঠাৎ করে বদলে গেছে ট্রাম্পের হিসেব নিকাশ। অনেকটা আকস্মিকভাবে ২২শে আগস্ট ভারতে আমেরিকান রাষ্ট্রদূত হিসেবে সার্জিও গোরকে মনোনয়ন দেন ট্রাম্প। মজার বিষয় হলো, সোভিয়েত বংশোদ্ভূত সার্জিও একদিকে যেমন ট্রাম্পের অত্যন্ত ঘনিষ্ঠ, তেমনি রাশিয়ার সঙ্গেও রয়েছে যোগাযোগ। এই বিষয়টিকে ট্রাম্প কাজে লাগিয়ে ভারতের মন গলাতে চান বলে রয়েছে আলোচনা। মনোনয়ন দেওয়ার সময় হোয়াইট হাউস জানায়, সার্জিও গোর দিল্লিতে নিয়োগপ্রাপ্ত হলেও তিনি দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক বিশেষ দূতের অতিরিক্ত দায়িত্ব পালন করবেন। অর্থাৎ পাকিস্তান ও বাংলাদেশের মতো দেশগুলোর চার্জ দ্য অ্যাফেয়ার্সের রিপোর্টিং বস হবেন তিনি। মনোনয়ন দেওয়ার পর সার্জিওর প্রশংসা করে ট্রুথ সোশ্যালে ট্রাম্প লেখেন, প্রেসিডেন্সিয়াল পার্সোনাল ডিরেক্টর হিসেবে সার্জিওর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশ্বের সবচেয়ে জনবহুল অঞ্চলের জন্য আমার এমন একজন প্রয়োজন যার উপর আমি পুরোপুরি আস্থা রাখতে পারি। ৩৮ বছর বয়সী সার্জিও কূটনীতিতে তেমন দক্ষ না হলেও ট্রাম্পের অত্যন্ত ঘনিষ্ঠ হিসেবে পরিচিত। তিনি ট্রাম্পের লেখা বই প্রকাশ করেছেন। ২০২৪ সালে ট্রাম্পের নির্বাচনী প্রচারে অর্থ সংগ্রহে বড় ভূমিকা রাখেন এবং ওয়াশিংটনে ট্রাম্পের বিশ্বস্ত সহযোগীদের নিয়োগেও সহায়তা করেন। গোর বাগড়া দেয় ইলন মাস্ক মন মতো নাসার প্রধান নিয়োগ করতে পারেননি, তাতেই চটেছিলেন এই ধনকুবের। গোরকে বলেছিলেন সাপ। বিশ্লেষকরা মনে করছেন ট্রাম্পের ঘনিষ্ঠ ব্যক্তি দিল্লিতে রাষ্ট্রদূত হলে হোয়াইট হাউসের সঙ্গে সরাসরি যোগাযোগ সহজ হবে। আবার তার নিয়ন্ত্রণে থাকবে প্রতিবেশী দেশগুলোর আমেরিকান কূটনীতিকেরা। ফলে এদিক থেকেও বাড়তি সুবিধা তৈরি হতে পারে ভারতের জন্য। দর্শক, ভারতের সার্জিও গোরের নিয়োগ চূড়ান্ত হবে আমেরিকান সিনেটের অনুমোদনের পর, আর সেই অনুমোদন পেতে কিছুদিন লাগতে পারে। তবে এরই মধ্যে বাংলাদেশের জন্য এসেছে চমক। চার্জ দ্য অ্যাফেয়ার্স ট্রেসিয়ান জ্যাকবসনের পরিবর্তে পূর্ণ রাষ্ট্রদূত হিসেবে ব্রেন্ট ক্রিস্টেনসেনকে মনোনয়ন দিয়েছেন ট্রাম্প।
তার নিয়োগ ও অনুমোদনের জন্য পাঠানো হয়েছে সিনেটে। এই দুজনের নিয়োগ চূড়ান্ত হলে এই অঞ্চলে একমাত্র পাকিস্তানে যুক্তরাষ্ট্রের কূটনীতি চলবে চার্জ দ্য অ্যাফেয়ার্সের মাধ্যমে। গত জানুয়ারি থেকে এই দায়িত্বে আছেন নাতালি এ বাকের। বাংলাদেশেও চার্জ দ্য অ্যাফেয়ার্স নিয়োগ দেওয়া হয় জানুয়ারিতে। প্রশ্ন হলো ৮ মাসের মাথায় কেন পরিবর্তন আনার কথা ভাবলেন ডোনাল্ড ট্রাম্প? ট্রেসিয়ান জ্যাকবসনকে কি কোনো কারণে মিশনে ব্যর্থ মনে করা হচ্ছে? সূত্রগুলো বলছে বাংলাদেশের সাথে দীর্ঘদিন ধরে ঝুলে থাকা ৩টি ইস্যু সুরাহা করতে পারছে না যুক্তরাষ্ট্র দূতাবাস। একটি হলো রাখাইন করিডোর। ব্যাপক আলোচনায় আসার পর বিষয়টি নিয়ে বাংলাদেশের সেনাবাহিনী থেকে কড়া আপত্তি জানানো হয়। এ নিয়ে অন্তর্বর্তী সরকারের জাতীয় নিরাপত্তা উপদেষ্টার অতি আগ্রহী ভূমিকা প্রশ্নের মুখে পড়েছিল, কিন্তু সরকার জনরোষে পড়ে বিষয়টি থেকে আপাতত সরে আসে। ২০১৯ সাল থেকে যুক্তরাষ্ট্র সরকার আরও একটি ইস্যুতে দুটি চুক্তি করার চেষ্টা করে আসছে, সেটি হলো প্রতিরক্ষা চুক্তি। শেখ হাসিনা সরকার আমল থেকে দেশটি চুক্তি দুটি করার চেষ্টা করে আসছে। ২০১৯ সালের জানুয়ারি থেকে অস্ত্র বিক্রির প্রসঙ্গ তুলে বাংলাদেশের সঙ্গে সামরিক চুক্তির বিষয়টিকে সামনে আনে যুক্তরাষ্ট্র। দুটি চুক্তির খসড়াও তারা বাংলাদেশ সরকারকে দিয়েছে। একটি হলো আকসা, আরেকটি হলো জিসুমিয়া। নিরাপত্তা সংক্রান্ত বিভিন্ন ওয়েবসাইটের তথ্য অনুযায়ী আকসা বা দ্য একুইজিশন অ্যান্ড ক্রস সার্ভিসিং এগ্রিমেন্ট হচ্ছে সামরিক রসদ বিষয়ক একটি রূপরেখা চুক্তি, মূলত সামরিক রসদ সরবরাহ এ সংক্রান্ত নানা ধরনের সেবা আর মেরামতের উপাদান রয়েছে এই চুক্তিতে। দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে ২০০২ সালে শ্রীলঙ্কার সঙ্গে চুক্তিটি সই করেছে যুক্তরাষ্ট্র। অন্যদিকে জেসুমিয়া বা জেনারেল সিকিউরিটি অফ মিলিটারি ইনফরমেশন এগ্রিমেন্ট হচ্ছে মার্কিন সরকার ও মার্কিন সমরাস্ত্র নির্মাতা প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি সইকারী দেশের সরকার ও সমরাস্ত্র বিষয়ক বিশেষায়িত সংস্থার মধ্যে সম্পাদিত গোপন তথ্য বিনিময় চুক্তি। ভারতের সঙ্গে যুক্তরাষ্ট্র যে 4টি সামরিক চুক্তি সই করেছে তার মধ্যে এটি অন্যতম। ২০০২ সালে ভারতের সঙ্গে চুক্তিটি সই করেছে যুক্তরাষ্ট্র। ২০১৯ সালের ১৩ এপ্রিল ওয়াশিংটনে বাংলাদেশের তৎকালীন পররাষ্ট্রমন্ত্রী আব্দুল মোমেনের সঙ্গে তখনকার মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পের বৈঠক হয়েছিল। সে বৈঠকের পর থেকে যুক্তরাষ্ট্র এই দুটি চুক্তি করার চেষ্টা করে আসছিল, কিন্তু ২০২২ সালে তখনকার শেখ হাসিনার সরকার সরাসরি না করে দেয়। মূলত তারপরই পিটার হাসকে পাঠানো হয় বাংলাদেশে। শেখ হাসিনার বিদায়ের পর অধ্যাপক ইউনূসের আমলেও দেশটি চুক্তি দুটি সম্পাদনের চেষ্টা করে আসছে। বিশেষ করে মার্কিন ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত ট্রেসিয়ান জ্যাকবসন এই 3টি বিষয় নিয়ে অনেক দৌড়ঝাঁপ করেছেন, তবে রাখাইন করিডোর আর প্রতিরক্ষা চুক্তি দুটিতেই কোনো সাফল্য আসেনি। জ্যাকবসনের আগে পিটার হাসও এই অ্যাসাইনমেন্টে ফেল করেছিলেন। জ্যাকবসনের জায়গায় পাঠানো হচ্ছে ব্রেন্ট ক্রিস্টেনসেনকে, যার একসাথে বাংলাদেশে কাজ করার অভিজ্ঞতা আছে, রাজনৈতিক সংঘাতময় দেশগুলোতে কাজ করার এক্সপিরিয়েন্স, সাথে ঝুলিতে আছে প্রতিরক্ষা খাতের বিশাল ক্যারিয়ার। ব্রেন্ট ক্রিস্টেনসেনের জীবন বৃত্তান্ত বেশ জটিল। এক কথায় বলা যায় সংঘাতময় পরিস্থিতি নিয়ে তিনি রীতিমতো বিশেষজ্ঞ। যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্টের তথ্য অনুযায়ী ব্রেন্ট ফরেন সার্ভিসের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা। ঢাকার দূতাবাসে আগেও তার কাজ করার অভিজ্ঞতা আছে। ২০১৯ থেকে ২০২১ সাল পর্যন্ত ঢাকায় আমেরিকান দূতাবাসের রাজনৈতিক ও অর্থনৈতিক বিষয়ক কাউন্সিলর দায়িত্ব পালন করেন। তবে গত কয়েক বছরের বিশেষ কিছু অ্যাসাইনমেন্টের সঙ্গে সরাসরি যুক্ত হন ব্রেন্ট। ২০২২ সালের আগস্ট থেকে গত জানুয়ারি পর্যন্ত ছিলেন কমান্ডার অফ ইউনাইটেড স্টেটস কমান্ডের বৈদেশিক নীতি উপদেষ্টা। তিনি এই প্রতিষ্ঠানের বৈশ্বিক কৌশলগত প্রতিরোধ মিশনের বৈদেশিক নীতি সংক্রান্ত প্রভাব বিষয়ে পরামর্শ দেওয়ার কাজ করেন। এরপর জানুয়ারিতে তাকে অস্ত্র নিয়ন্ত্রণ ও আন্তর্জাতিক নিরাপত্তা বিষয়ক আন্ডার সেক্রেটারির দায়িত্ব পালনকারী সিনিয়র অফিসার হিসেবে মনোনীত করেন ট্রাম্প প্রশাসন। ঢাকায় আসার আগেও ব্রেন্টের সংশ্লিষ্টতা আমরা দেখতে পেয়েছি। ২০১৬ থেকে ২০১৯ সাল পর্যন্ত ছিলেন স্টেট ডিপার্টমেন্টের পলিটিক্যাল মিলিটারি অ্যাফেয়ার্স ব্যুরোর রিজিওনাল সিকিউরিটি অ্যান্ড আর্মস ট্রান্সফার্স অফিসের ডেপুটি ডিরেক্টর। এছাড়া স্টেট ডিপার্টমেন্টে পাকিস্তান ও বাংলাদেশ বিষয়ক অফিসে বাংলাদেশ কান্ট্রি অফিসার, রিয়াদের দূতাবাসে ইকোনমিক অফিসার এবং
হো চি মিন সিটির কনসুলেট অফিসে দায়িত্ব পালন করেন ব্রেন্ট ক্রিস্টেনসেন। প্রশ্ন হলো, পড়ালেখা এবং চাকরি ক্ষেত্রের বড় একটি অংশে সমনীতির সঙ্গে সরাসরি সম্পর্কিত একজন ঝানু কূটনীতিককে কেন বাংলাদেশে পাঠানোর জন্য বেছে নিচ্ছেন ট্রাম্প? আবার একই সঙ্গে ভারতে তিনি নিয়োগ করেছেন রাশিয়ার সঙ্গে ঘনিষ্ঠ একজনকে। পাকিস্তানকে বাদ দিয়ে হঠাৎ কেন ভারত ও বাংলাদেশকে কূটনৈতিক দিক থেকে বেশি গুরুত্ব দিয়ে রাষ্ট্রদূত নিয়োগে আগ্রহ হয়ে উঠলেন? দর্শক, কূটনীতিক হিসেবে ব্রেন্ট ক্রিস্টেনসেনের কাছে ভারতের জন্য মনোনীত সার্জিও গোর বলতে গেলে দুধের শিশু। সার্জিওর কূটনীতিক হিসেবে তেমন কোনো অভিজ্ঞতাই নেই। বহুগুণে অভিজ্ঞ এক জানো কূটনীতিককে ভারতে না পাঠিয়ে বাংলাদেশে পাঠানোর প্রস্তাব করেছে ট্রাম্প। ঝানু সেই কূটনীতিক আবার সামরিক বিষয়ে যুক্তরাষ্ট্রের নীতি নির্ধারণী পর্যায়ের একজন কর্মকর্তা। অনর্গল কথা বলতে পারেন একাধিক ভাষায়। প্রশ্ন হলো, এমন এক কূটনীতিককে বাংলাদেশের জন্য মনোনীত করে কি বার্তা দিচ্ছে আমেরিকান সরকার? সামরিক বা প্রতিরক্ষার দিক থেকে বাংলাদেশকে কি আমেরিকা নিজের আয়ত্তে আনার চেষ্টাটা নতুন করে শুরু করতে চায়? আবার কি তাহলে রাখাইন করিডোর কিংবা আকসা ও জিসুমিয়া চুক্তি নতুন করে আলোচনায় আসবে? সুপ্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। যে যেখানে আছেন ভালো থাকবেন। বাংলাদেশের মৌলিক মানবাধিকার, বাকস্বাধীনতা, ধর্মীয় অধিকার বলতে এখন আর অবশিষ্ট কিছুই নেই। কোনো গণমাধ্যম নিজের মতো করে কিছুই লিখতে পারছে না। কেউ যদি সত্যের পক্ষে, মুক্তিযুদ্ধের পক্ষে কোনো কথা বলেন, তাহলে কোনো না কোনো মামলায় তিনি গ্রেপ্তার হয়ে যান। এমনকি দেশের সাবেক প্রধান বিচারপতিকে হত্যা মামলায় গ্রেপ্তার করে চালান দেওয়ার মতো এত ভয়ঙ্কর ঘটনা বাংলাদেশে ঘটছে। সর্বশেষ আজকে ঢাকার একটি কোর্টে হাজির করা হলো বাংলাদেশের অত্যন্ত পরিচিত একজন গণমাধ্যম ব্যক্তিত্ব সাংবাদিক মঞ্জুর আলম পান্নাকে। তার দুই হাত পেছনে নিয়ে হ্যান্ডকাপ দিয়ে আটকানো, তার মাথায় হেলমেট পরানো, বুলেট প্রুফ জ্যাকেট পরানো, মনে হয় যেন পৃথিবীর সবচেয়ে দুর্ধর্ষ ভয়ঙ্কর সন্ত্রাসীকে কোর্টে হাজির করা হচ্ছে। সেই অবস্থায় তিনি কোর্টে আসামি, তার কথা বলতে পারবেন, সেই অবস্থায় কোর্টে তার গলা টিপে ধরে শ্বাসরুদ্ধ করার চেষ্টা করার মতো বর্বরচিত ঘটনা ঘটেছে। তাকে রক্ষা করতে এলে অপর একজন গণমাধ্যম ব্যক্তিত্বকে শারীরিকভাবে লাঞ্ছিত করা হয়। এই পরিস্থিতিতে বিচারক দ্রুত এজলাস থেকে নেমে যান, চেয়ার ছেড়ে চলে যান। তিনি হয়তো ভেবেছেন যে আমি বাধা দিলে কদিন পূর্বে যেমন 18 জন বিচারককে বাড়ি পাঠিয়ে দেওয়া হয়েছে বাধ্যতামূলক অবসরে, হয়তো আমাকে পাঠিয়ে দেওয়া হবে, না হয় আমি মবের শিকার হব। এ কারণে বিচারক কোনো প্রোটেকশন তার কোর্টের বিচার প্রার্থীকে না দিয়ে তিনি নেমে গেলেন। এই ভয়ঙ্কর ঘটনার ছোট্ট একটা ক্লিপ আমরা আপনাদের সামনে প্রথম উপস্থাপন করতে চাই। আপনারা দেখলেন কি ভয়ঙ্কর দৃশ্য। দুই হাত বাঁধা, মাথায় হেলমেট, গায়ে জ্যাকেট জড়ানো, তারপরে এভাবে তাকে শ্বাসরুদ্ধ করার চেষ্টা। প্রকাশ্য আদালতে, বিচারকের উপস্থিতিতে, এজলাসের সামনে। আর কি মামলায় তিনি গ্রেপ্তার হয়েছিলেন? তিনি মুক্তিযোদ্ধাদের একটা অনুষ্ঠানে গিয়েছিলেন, মঞ্চ 71 নামে। সেখানে একটা মব এসে তাদের আক্রমণ করলো। যারা আক্রমণ করলো তাদের গ্রেপ্তার না করে গ্রেপ্তার করা হলো এই সাংবাদিক মঞ্জুর আলম পান্না, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক হাফিজুর রহমান কার্জন, দেশের খ্যাতিমান প্রখ্যাত মুক্তিযোদ্ধা লতিফ সিদ্দিকী সহ অন্যান্যদেরকে। এত বড় জঘন্য মিথ্যা মামলায় গ্রেপ্তার করা হলো তাদেরকে। তারা হলেন আক্রান্ত। যারা আক্রমণ করলো তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হলো না। আর আজ কোর্টে গিয়ে তার সঙ্গে এই ব্যবহার করা হলো। এই সামগ্রিক বিষয়গুলো নিয়ে ব্রিটিশ পার্লামেন্টে এখন প্রস্তাব উত্থাপিত হচ্ছে। আমি সেই বিষয়টা আপনাদের কাছে, বাংলাদেশের সহিংসত মানবাধিকার লঙ্ঘন নিয়ে ব্রিটিশ পার্লামেন্টের উদ্বেগ। ব্রিটিশ এমপি উইল ফরেস্টার হাউস অব কমন্সে একটি পিটিশন জমা দিয়েছেন। পিটিশনে বলা হয়েছে, বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের সময় সাধারণ মানুষের মধ্যে ভয়ে দিন কাটছে। দেশে সহিংস অপরাধ, ধর্মীয় উগ্রবাদ, রাজনৈতিক হামলা, নারীদের হয়রানি, সংখ্যালঘুদের উপর নির্যাতন বেড়েছে। বাক স্বাধীনতা বলতে কিছুই নাই। পিটিশনে ব্রিটিশ সরকারকে আহ্বান জানানো হয়, বাংলাদেশের পরিস্থিতি আনুষ্ঠানিকভাবে
স্বীকার করে জাতিসংঘকে তদন্তে এগিয়ে এবং দায়ীদের জবাবদিহিতার আওতায় আনতে হবে। এ বিষয়ে প্রতিক্রিয়া জানিয়ে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী ক্যাথরিন ওয়েস্ট বলেন, মানবাধিকার ও গণতন্ত্র রক্ষায় যুক্তরাজ্য প্রতিশ্রুতিবদ্ধ। এই পিটিশনটি ইতোমধ্যেই দাখিল হয়েছে। আশা করা যাচ্ছে খুব শিগগিরই এই পিটিশনের উপর শুনানি হবে এবং প্রত্যাশা করা যাচ্ছে যে ব্রিটিশ সরকার এটাকে গ্রহণ করে জাতিসংঘের কাছে আহ্বান জানাবে বাংলাদেশের এই যে মৌলিক মানবাধিকারের ভয়াবহ লঙ্ঘন, ধর্মীয় স্বাধীনতা নাই, মৌলিক অধিকার নাই, বাক স্বাধীনতা নাই, গণতন্ত্র নেই, মুক্ত চিন্তার কোন রকম চর্চার সুযোগ নাই। এই পরিস্থিতির থেকে বাংলাদেশকে পরিত্রাণ দেবার জন্য জাতিসংঘ প্রয়োজনে ব্যবস্থা নেবে এবং ব্রিটিশ সরকার সম্ভবত এই বিষয়টাকে জানেন বিধায় ইতোপূর্বে ইউনুস লন্ডন সফর এলে ব্রিটিশ প্রধানমন্ত্রী কেয়ার স্টারমার তার সঙ্গে দেখা পর্যন্ত করেন নাই এবং দেখা করতে অস্বীকৃতি জানিয়েছেন। আর এই পিটিশন শুনানির সময় হয়তো অন্যান্য তথ্যপত্র সবকিছু সামনে চলে আসবে। বাংলাদেশকে একটা অন্ধকারের জগতে নিয়ে যাওয়া হয়েছে। বাংলাদেশ এখন আর সভ্য রাষ্ট্র ব্যবস্থা নাই। গণতন্ত্র, মানবাধিকার, ধর্মীয় অধিকার, বাক স্বাধীনতা, সংবাদপত্রের অধিকার, গণমাধ্যমের অধিকার কোনো কিছু আর বাংলাদেশ অবশিষ্ট নাই। প্রতিদিন লাশের পর লাশ, কোনো আইন শৃঙ্খলা বলতে কিছু নাই, বিচার বিভাগ সম্পূর্ণরূপে আজ্ঞাবহ, অর্থনীতির অবস্থা একেবারে নাজুক। ব্রিটিশ পার্লামেন্টে এই বিষয়টা আলোচনা হওয়ার পরে হয়তো বড় ধরনের কোনো সিদ্ধান্ত বেরিয়ে আসবে। ডক্টর ইউনুসকে পৃথিবীর অনেক দেশ মনে করতেন নোবেল পেয়েছে, বোধহয় বিশাল কিছু, কিন্তু এই ব্যক্তি যে কত হীনমন্য প্রকৃতির, সে যে কত স্বার্থান্বেষী, সে যে কত প্রতিহিংসা পরায়ণ, সে যে কত প্রতিশোধ পরায়ণ, সে যে নিজেরটা ছাড়া কিছু বোঝে না, সে যে কত ক্ষমতা লিপ্সু, এই বিষয়গুলি ক্রমান্বয়ে সামনে চলে আসছে। দেশের ভিতরেও তার আগমনকে যারা স্বাগত জানিয়েছিলেন তারাই বলতেছেন যে উনি একটি ভণ্ড, উনি একটি বেঈমান, উনি স্বার্থান্বেষী, উনি দেশ, রাষ্ট্র, সরকারকে বিক্রি করে দেন। আসুন অপেক্ষা করি ডক্টর ইউনূসের করুণ পরিণতি দেখার জন্য। সে সময় আমার মনে হয় খুব দূরে না।